শুরুতে একটু প্রভোক আমি সামান্তার কথা শুনে জুলাই গণঅভ্যুত্থানে এটাকে আমি গত বছর 7ই নভেম্বর একটা বক্তৃতা দিই। সেই বক্তৃতাটা বেশ ভাইরাল বলে বেশ অনেকেই শুনেছে। আমি সেখানে স্পষ্ট করে বলার চেষ্টা করেছি এবং সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি যে জুলাইয়ের মানে 24শে জুলাই আগস্টে যেই ঘটনাটা আমরা ঘটিয়েছিলাম সেইটা বিপ্লব না, দ্বিতীয় স্বাধীনতা না এবং সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় রিপাবলিকও না। এইটা একটা বিশাল গণঅভ্যুত্থান এবং রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান, যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা দল এবং এমন একটা সরকারকে আমরা উৎপাটন করেছিলাম যাদের বিস্তৃতি বা যাদের একবার মূল হচ্ছিল এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ঘর নাই যে ঘরে একজন আওয়ামী লীগের সমর্থক নাই। সেই দলকে আমরা সমূলে উৎপাটন করেছিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এটা কিন্তু মানে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এই জিনিসটা পঠন পাঠনেরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তারপরেও একটা বৈষম্য বিরোধী, বৈষম্যটা কী ছিল? বৈষম্যটা ছিল হচ্ছে যেটা দিয়ে শুরু হয়েছিল, সেই বৈষম্যটা হচ্ছে ছাত্রদের সরকারি চাকরিতে কোটা। বেসরকারি চাকরিতে কোটার দাবি কিন্তু কেউ এখনও তুলে নাই। সরকারি চাকরিতে যে কোটা, সেই সরকারি চাকরিতে 3,000, 2,000, 3,000 পোস্ট থাকে। সেইখানে যেই বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে উঠেছিল এবং সেই বৈষম্যের বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশাপাশি তরুণরা, ছাত্রদের পাশাপাশি যে গরিব মেহনতি মানুষ তারা যে অংশগ্রহণ করেছিল, আমি স্পষ্ট করে বলতে চাই যে 850 শহীদের কথা বলা হচ্ছে। এই সংখ্যাটি অনেক কম, আরও অনেক বেশি শহীদ হয়েছে, যেটা সরকার মানে এক বছরের মাথায় এত কম শহীদের সংখ্যা বলল। জাতিসংঘ বলেছে 1400। কিন্তু যে 25,000 ছেলে মেয়ে পঙ্গুত্ব বরণ করেছে, এই ছেলে মেয়েদের এবং যারা শহীদ হয়েছেন তাদের যদি আপনি শ্রেণী বিশ্লেষণ করেন, দেখবেন যে এরা খুবই নিম্ন যে বৃত্তের মানুষ, তাদের পরিবার শ্রমজীবী মানুষ, তাদের পরিবার হচ্ছে নিম্নবিত্তের মানুষ। সেই পরিবারের ছেলে মেয়েরা হলো এই লড়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি আত্মদান করেছে। এবং আপনি দেখেন ঢাকা শহরে, আমি নিজে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি, আমি নিজেই দায়িত্ব নিয়েই বলছি 24 জন রিক্সা শ্রমিক ঢাকা শহরে জীবন দিয়েছে। এখন বলেন যে এই ছাত্রদের কোটা ব্যবস্থা, সেই সঙ্গে শ্রমিকদের আত্মদানের সম্পর্কটা কি? যেই ছাত্ররা যেই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছিল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এই শ্রমজীবী মানুষরা নিজেদেরকে যুক্ত করে ফেলেছিল এবং তারা মনে করেছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি বিজয়ী হয়, তাদের জীবনের উপরে যে বৈষম্য আছে সেই বৈষম্য থেকে তারা মুক্তি পাবে। সেই কারণে তারা অকাতরে জীবন দিয়েছে। আজকে 168 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটছে, 168 জন যাদেরকে আমরা কোট আনকোট টোকাই বলি, তারা জীবন দিয়েছে। কেন তারা জীবন দিল? তাদের তো কোটা নিয়ে কোনো বিষয় নাই ভাই। তারা জীবন দিয়েছে, তারা বুঝতে পেরেছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলন বিজয়ী হলে আমাদের জীবনের পরিবর্তন হবে। কিন্তু যারা ক্ষমতা নিল তারা কিন্তু সেটা বুঝতে পারলো না। তাদের প্রায়োরিটিতে কিন্তু সেই কাজটা ছিল না। যদি থাকতো, যেই আক্ষেপ আপনারা করলেন যে 11টা সংস্কার কমিটি হয়েছে, নিশ্চয়ই 2টা গুরুত্বপূর্ণ আরও সংস্কার কমিটি করা উচিত ছিল। একটা ছিল শিক্ষা, ছাত্র শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে একটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল। আরেকটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল আমাদের অধিকাংশেরই পরিচয় হচ্ছে আমরা কৃষকের সন্তান, সুতরাং কৃষি ব্যবস্থা, কৃষি বিপণন নিয়ে একটা সংস্কার কমিটি হওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই। আর যাও বা আপনার জনগণের জীবনমানের সাথে সম্পৃক্ত 5টা কমিটি হয়েছে, সেই কমিটিগুলি ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয়বস্তুই হতে পারে নাই। কোনগুলি? সেইগুলো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, তারপর হচ্ছে আপনার চিকিৎসা, আপনার হচ্ছে হলো নারী, আপনার হচ্ছে শ্রমজীবী মানুষ। সেইগুলি তো আলোচনার বিষয়ই হতে পারে নাই। আলোচনার বিষয় কোনগুলি হয়েছে? যেইগুলি আপনার শাসন ব্যবস্থার সাথে যুক্ত সেইগুলি হয়েছে।
কি হয়েছে? সংবিধান, নির্বাচন সংস্কার, তারপর প্রশাসন, আপনার কি বলে বিচার ব্যবস্থা, দুর্নীতি, পুলিশ, এইগুলি আপনার আলোচনার বিষয়বস্তু হয়েছে। ফলে যেই বৈষম্যের কথা আপনি বলেছেন, সেই বৈষম্য নিরসনের কথা কিন্তু এই সরকারের প্রায়োরিটির মধ্যে ছিল না, অগ্রাধিকারের মধ্যে ছিল না। এবং আপনি ধরেন বৈষম্যের কথা বলছেন, তাহলে যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, তাদের যেই ন্যূনতম মজুরির কথা বলার কথা ছিল, সেই কথাটা তো বলা হয় নাই। বাংলাদেশের কৃষক, তারা যে ফসলের লাভজনক দাম পাচ্ছে না, সেই কথাটা তো বলা হয় নাই। বাংলাদেশের বেতন বৈষম্য সবচেয়ে বেশি। আমি 23 বছর ব্যাংকে চাকরি করেছি, বাংলাদেশের 2টা টপ ব্যাংকে আমি চাকরি করেছি, আমি অনেকগুলি ব্রাঞ্চে ম্যানেজার ছিলাম। আমাদের যারা পিয়ন, ক্লিনার, গার্ড, তাদের বেতন 8,000 থেকে 12,000 টাকার উপরে নাই। কিন্তু ওই ব্যাংকের সিওর বেতন কত? 12 লক্ষ টাকা। সিওর বেতন কত? 24 লক্ষ টাকা। এই যে বিশাল বেতন বৈষম্য, এই বেতন বৈষম্য তো নিরসন করার কথা ছিল, যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল যে আমরা বেতন বৈষম্য হ্রাস করব। ফলে সামান্তার কথা শুনে আমি এই কথাগুলি বলতে বাধ্য হলাম, যদিও আমার টপিক ভিন্ন। এই মঞ্চে আমি খুব আনন্দিত যে বামপন্থী আন্দোলনের ভূত এবং ভবিষ্যৎ নিয়ে হলো কথা বলার কথা আমাকে বলা হয়েছে। এখানে 4 জন বক্তার মধ্যে সামান্তার সাংগঠনিক পরিচয় তো এখন তো তিনি নাগরিক পার্টি করেন, কিন্তু তার আগে কোনো সংগঠন করতে আমি ঠিক জানি না, ফলে আমি তার কথা বলছি না। কিন্তু যাদেরকে দেখে আমরা বাম রাজনীতি উদ্বুদ্ধ হয়েছিলাম, সেই রকম একজন মানুষ মাহমুদুর মান্না এখানে উপস্থিত আছেন। আমার মনে আছে 1979 সালে, মান্না ভাইকে আমি এটা বারবার বলি, কারণ এটা মান্না ভাই আমাকে এমনভাবে ইমপ্রেস করেছিলেন, সেইখান থেকে আমি বাম রাজনীতিতে আসার অনুপ্রেরণা পেয়েছিলাম। 1979 সালে 3রা জানুয়ারি, আমার মনে আছে, এখন ডেটটাও মনে আছে, আমার ডায়েরিতে লেখা ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, 1980 সালের 3রা জানুয়ারি, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি স্টেডিয়ামে একটা বইয়ের দোকান ছিল মেরিয়াটা, আপনারা সেটা জানেন কিনা আমি জানি না। মেরিয়াটাতে বই কিনতে যেতাম, আমি ছোটোবেলা থেকে বই কিনতাম, আমার এটা স্বভাব ছিল। আমি ক্যাডেট কলেজে পড়তাম, ছুটিতে আসছি, মেরিয়াটাতে বই কিনতে গেলাম, গিয়ে দেখেছি ওখানে বিশাল আয়োজন। তখন স্টেডিয়ামের টিকিট ঘর ছিল, টিকিট ঘরের উপরে মঞ্চ, সেখানে বক্তৃতা দেবেন কে? ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না। আমার মনে আছে প্রায় 75 মিনিট বক্তৃতা দিয়েছিলেন মান্না ভাই, এবং সেই বক্তৃতা আমি শুনেছিলাম। কিছু বুঝতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু মান্না ভাইয়ের ক্যারিশমেটিক বক্তৃতা দেখে আমি মনে করেছিলাম যে আসলে বামপন্থী রাজনীতি করা উচিত। তো সেই মান্না ভাই মঞ্চে আছেন। হাসনাত কাইম ভাই আমার খুবই প্রিয় মানুষ, তিনিও বামপন্থী রাজনীতি ছিলেন। বাজিতপুরে কৃষকদের লড়াই করতে গিয়ে অনেক ধরনের হ্যাকল তাকে সহ্য করতে হয়েছে, তিনিও আছেন। এই বছরটা হচ্ছে এই ভারতবর্ষে বামপন্থী আন্দোলনের 100 বছর পূর্তি। এটা খুব মানে ইয়ে হয়ে গেল, আর কাকতালীয় হয়ে গেল। এখানে 2টা মত আছে। একটা হচ্ছে এই ভারতের কথা বললে আবার বললেন না যে ভারতের দালাল, ইতিহাস কিন্তু আমরা ভারতবর্ষে ছিলাম। তো এই ভারতবর্ষের 2টা রাজনৈতিক পার্টি, একটা হচ্ছে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। 2টা মত আছে। ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের সূচনা লগ্নে 1920 সালের 17ই অক্টোবর তাসখান্দে এমএন রয় বলে একজন লোক, তিনি কমিউনিস্ট পার্টির সূচনা করেছিলেন। ওইটা একটা তাসখান্দ গ্রুপ বলে, ওটাকে অনেকে তাসখান্দ গ্রুপ বলে, তাসখান্দ গ্রুপ হয়েছিল। কিন্তু এমএন রয় হচ্ছে সেই ব্যক্তি যিনি জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন। তিনি অস্ত্র আনতে গিয়ে আমেরিকা গেছেন, আমেরিকায় গিয়ে একজন আমেরিকান ভদ্রমহিলার প্রেমে পড়ে গিয়ে তাকে বিয়ে করেছেন। তার শ্বশুরের অত্যাচারে মেক্সিকোতে চলে গেছেন। মেক্সিকোতে গিয়ে একজন রুশ ব্যক্তির সাথে পরিচিত হয়েছেন, তার নাম বারোদিন। সে বারোদিনের সাথে যুক্ত হওয়ার কারণে তিনি কমিউনিস্ট মতাদর্শ গ্রহণ করেন, এবং মেক্সিকোর কমিউনিস্ট পার্টি সেইটার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে এমএন রয়। কোথায় ভারত, কোথায় বাংলা, আর কোথায় হচ্ছে মেক্সিকো, সেই মেক্সিকোর কমিউনিস্ট পার্টি তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এবং বারোদিনের সাথে লেনিনের কথা হওয়ার পরে লেনিন এমএন রয়কে মস্কোতে যেতে বলেন। তিনি মস্কোতে যান, সেখানেই থেকে যান। তখন লেনিন থার্ড ইন্টারন্যাশনাল বলে একটা আন্তর্জাতিক সংস্থা করেছিলেন, সেই সংস্থায় এমএন রয়কে সম্পৃক্ত করেন
এবং এমএনআরকে দায়িত্ব দেন ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার জন্য। সেই কারণে 17 সালে সিপিএম 17 সালে যেই 20 সালের 17ই অক্টোবর যে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল সেটাকে ধরে কমিউনিস্ট পার্টির ইতিহাস। আর ভারতবর্ষের অভ্যন্তরে 1925 সালের 25শে ডিসেম্বর যেই কমিউনিস্ট পার্টি সম্মেলন করার মধ্যে দিয়ে গঠিত হয়েছিল সেইটাকে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটার উত্তরাধিকার আমরা বহন করি, সেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সেইটার প্রতিষ্ঠা দিবস পালন করে। সেই হিসাবে কমিউনিস্ট পার্টির 100তম বর্ষ এখানে পালিত হচ্ছে। কমিউনিস্ট পার্টি মানে বাম রাজনীতিরও 100তম বর্ষ এই বছর পালিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমি যেই প্রস্তুতি ছিল, আমার একটু দীর্ঘ প্রস্তুতি ছিল, কিন্তু 15-20 মিনিটের মধ্যে সেটা বলতে হবে, সুতরাং আমি অনেক কিছুই বলবো না। শুধু এইটুকু বলি, কমিউনিস্ট পার্টি তাসকন্দে গঠিত হয়েছিল 1920 সালে। 1921 সালের 1 ডিসেম্বর আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে কংগ্রেসের, ভারতের জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের 36তম অধিবেশনে কমিউনিস্টরাই প্রথম ভারতবর্ষের পূর্ণ স্বরাজ সেইটার দাবি উত্থাপন করে। সেই দাবি সেই সময়ের নেতা গান্ধীজি কর্তৃক প্রত্যাখ্যিত হয় যে পূর্ণ স্বরাজ দাবি করা যাবে না। কমিউনিস্ট এরপর থেকে ওই পূর্ণ স্বরাজ দাবি কারা করেন? হযরত মোহানি বলে একজন মুসলিম মাওলানা হযরত মোহানি এবং একজন স্বামী কুমারানন্দ, দুইজন মিলে কমিউনিস্ট পার্টির যেই দাবি পূর্ণ স্বরাজের দাবি সেটা উত্থাপন করে। হযরত মোহানির কথাটা কেন বললাম, একটু প্রভাব হই। হযরত মোহানি হচ্ছে সেই লোক, এখন ইনকিলাব স্লোগানটা খুবই অনেকের কাছে জনপ্রিয়, ইনকিলাব মঞ্চ অনেকে করে ফেলছেন। সেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা প্রথম যিনি দেন তিনার নাম হচ্ছে মাওলানা হযরত মোহানি। আর তিনি বিখ্যাত গজল লেখক। এই গজলটা সবাই আপনারা শুনছেন গোলাম আলীর কণ্ঠে, চুপকে চুপকে রাত দিন, এই গজলটা সবাই শুনেছেন। সেই গজলের লেখক হলো মাওলানা হযরত মোহানি। তো সেই পূর্ণ স্বরাজ কংগ্রেস কবে গ্রহণ করে? তারপরে যতগুলি প্রতি বছরই অধিবেশন হতো কংগ্রেসের, প্রতিটা অধিবেশনেই আপনার কমিউনিস্ট পার্টি পূর্ণ স্বরাজের দাবি জানাতো। সেইটা 1929 সালে লাহোর যেই জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়, সেই অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ গ্রহণ করে, মানে স্বাধীনতার যেই দাবি সেটা গ্রহণ করে। সেটা হচ্ছিল আপনার 1929 সালে। কমিউনিস্টরা 21 সালে বলেছিল, আর কংগ্রেস এটা 1929 সালে গ্রহণ করে। এইটুকু বলে আমি কমিউনিস্টদের যেই শুরু সেটা বললাম। 47 সালে আপনার দেশ স্বাধীন হয় ব্রিটিশদের কাছ থেকে, পাকিস্তান এবং ভারত। এইটা হচ্ছে একটা ধর্মভিত্তিক দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে ভারতবর্ষ বিভক্ত হয় এবং ব্রিটিশরা দুইটা দেশ করে তারা চলে যায়। এখানে একটা জিনিস সবাই আমরা শুনি, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে এই দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছে মহম্মদ আলী জিন্না। তিনি হচ্ছে এই ভারতবর্ষে হিন্দু মুসলিম বিভাজন নিয়ে আসছিলেন। এই কথাটা খুবই ভুল। প্রথম দ্বিজাতি তত্ত্বের আবিষ্কারক হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার, যিনি হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি প্রথম জীবনে জাতীয়তাবাদী ছিলেন। হিন্দুদের গরুর মাংস খাওয়ার ব্যাপারে পুস্তকও রচনা করেছিলেন, কিন্তু তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে আন্দামানে জেল দেওয়া হয়। আন্দামান জেলে গিয়ে উনি 7 বার, একবার না, 2 বার না, 7 বার ব্রিটিশদের কাছে মাপ চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এই আমাদের হাসনাত কায়ুম ভাই সাক্ষী, তিনি বলবেন নাম। বাজিতপুরের একজন তরুণ আন্দামান দ্বীপে ছিলেন, তিনি ফাঁসি কাস্টে জীবন দিয়েছেন, কিন্তু মাপ চান নাই। একজন দলিত তরুণ বাজিতপুরের, আমাদের বাজিতপুরের দলিত তরুণ, তিনি আন্দামানে জীবন দিয়েছেন, কিন্তু কারো কাছে মাপ চান নাই। কিন্তু বিনায়ক দামোদর সাভারকার 7 বার মাপ চেয়েছেন। সেই সাভারকার ব্রিটিশদের পেনশন নিয়ে মুক্তি পেয়ে হিন্দু মহাসভা তৈরি করেছিলেন। সেই হিন্দু মহাসভার নেতা সাভারকার প্রথম ভারতবর্ষে আপনার হিন্দু মুসলিম যে 2 জাতি, সেই দ্বিজাতি তত্ত্বের আবিষ্কার করেছেন এবং সেইটার পরিপূর্ণ ব্যবহার করেছিলেন মোহাম্মদ আলী জিন্না। কিন্তু সেই জিন্না, এইটুকু আমি বলতে একটু
লোভ সামলাতে পারছি না। জিন্নার বিরুদ্ধে অনেক কথা বলা হয়, জিন্না দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত করেছেন, সেটা ঠিক, কিন্তু এই জিন্নাই 1947 সালের 11ই আগস্ট পাকিস্তান গণপরিষদের সবাই কি বলেছিলেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আমরা মহান পাকিস্তানের রাষ্ট্রকে সুখী ও সমৃদ্ধ করতে চাই, আমাদের সম্পূর্ণ এবং একান্তভাবে মনোনিবেশ করতে হবে জনসাধারণের, বিশেষত পরিষদের মঙ্গল সাধনের জন্য। আপনারা যদি একে অপরের সহযোগিতায় কাজ করেন, অতীতের স্মৃতি তুলে আপনাদের জয় অনিবার্য। যদি নিজেদের অতীতকে আপনারা বিস্মিত হয়ে এমন মনোভাব নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে এমন এক মনোভাব নিয়ে কাজ করতে পারেন, তাহলেই আপনাদের উন্নতি করতে পারবেন। এর উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে আমি জাস্ট আর বললাম না, সকলের স্মরণ রাখতে হবে একটি শিক্ষা, আপনারা স্বাধীন, আপনাদের স্বাধীনতা রয়েছে আপনাদের মসজিদে মন্দিরে যাওয়ার, এখানে শুনেন, মসজিদে মন্দিরে যাওয়ার, অথবা আপনাদের সম্মুখে কোনো বাধা নেই এই পাকিস্তান রাষ্ট্রে অন্য কোনো ভজনালয়ে যাবার। আপনি যে কোনো ধর্ম কিংবা বিশ্বাসের অন্তর্ভুক্ত হতে পারেন, তার কোনো সম্পর্ক নেই রাষ্ট্রের ব্যাপারের সঙ্গে। মানে রাষ্ট্রের সঙ্গে ধর্মের যে কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র যে সেকুলার, ইংলিশে এটা সেকুলার শব্দটা আছে, আমি ইংলিশটা যদি পড়তে পারতাম আরও ভালো হতো। একবার জিন্না বলছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নাই, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, ধর্ম ধর্মের মতো চলবে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের ব্যাপার স্যাপারের কোনো সম্পর্ক নাই। কিন্তু এই যে জিন্না সাহেব যে এই দানব তৈরি করেছিলেন, সেই দানবরা কিন্তু আপনার থেমে থাকে নাই। সেই দানবরা কিন্তু জিন্না সাহেবকে পর্যন্ত হত্যা করেছে, অনেকে বলেন হত্যা করেছে, লিয়াকত আলী খানকে হত্যা করেছে। তারা একটা ইসলামী পাকিস্তান তৈরি করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমাদের দেশে যেই লোকরা, এটা সবাই আপনারা জানেন, যে 46 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তখন পূর্ব বাংলা সবচেয়ে বেশি ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে। এবং ওই যে মানে মুমে বিড়ি কানে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই স্লোগান ছিল। সেই পাকিস্তান যখন প্রতিষ্ঠা হয় এবং যেই মুসলিম লীগের তুর্কি তরুণরা পাকিস্তান আনার জন্য সবচেয়ে বেশি ছিলেন, এবং যারা ঢাকার নবাব পরিবারকে পরাজিত করে মুসলিম লীগের নেতৃত্ব গ্রহণ করেছিলেন, তার মধ্যে শামসুল হক সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারাই পাকিস্তান আনার জন্য এত লড়াই করেছেন। পাকিস্তান স্বাধীন হয়েছে 15ই আগস্ট 1947 সালে। তারাই কিন্তু কমিউনিস্টদের সাথে মিলে, সেই কমিউনিস্ট কারা ছিলেন? মোহাম্মদ তোহা, অলি আহাদ, মনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, তোসাদ্দক আহমেদ, তাদের সাথে মিলেই এই তুর্কি তরুণরা যারা মুসলিম লীগপন্থী এবং পাকিস্তানপন্থী, তারাই মাত্র কয়দিন পরে জানেন? মাত্র 23 দিন পরে, 15ই আগস্টের 23 দিন পরে, 15ই আগস্টের 23 দিন পরে, 15 আগস্টের 23 দিন পরে আপনার পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ গঠন করেছিলেন। তারা মনে করেছেন যে এই পাকিস্তানে আমাদের বাঙালিদের আর কোনো অধিকার নেই। আমার কাছে স্লিপ চলে আসছে, সুতরাং আমি আর জাস্ট 5 মিনিট, 2 মিনিট বলছেন তো 5 মিনিটে শেষ করে দেব। তো এই যে অবস্থা, সেই ক্রমান্বয়ে স্বাধীন হতে হতে পাকিস্তান, মানে আপনার কমিউনিস্টদের ভূমিকার কথা বলছেন তো, কমিউনিস্টরা কিন্তু ক্রমান্বয়ে শক্তিশালী হতে থাকে। আবার 47 সালে যদি ধরেন, এই পুরো বাংলায়, পশ্চিম বাংলা পূর্ব বাংলা মিলে 19,000 কমিউনিস্ট ছিল। তার মধ্যে 12,000 ছিলেন এই পূর্ব বাংলায়। কিন্তু পাকিস্তানের যে ভূত, পাকিস্তানের যে নিপীড়ন, এবং পাকিস্তানের পুরো সময়টাই কমিউনিস্টরা মানে নিষিদ্ধ ঘোষিত ছিল। ফলে কমিউনিস্টদের একটা বড় অংশ তারা ভারতে চলে যেতে বাধ্য হন। কমিউনিস্টরা 46 সালে আপনার দিনাজপুর, রংপুর, সেখানে কৃষকদের তেভাগা আন্দোলন শুরু করেছিল। সিলেটের টঙ্ক আন্দোলন, নানকার আন্দোলন, এবং নেত্রকোনা থেকে সুনামগঞ্জের ওই মাথা পর্যন্ত সীমান্ত জুড়ে আপনার টঙ্ক আন্দোলন করেছিলেন। এটা কৃষকদের আন্দোলন। এই আন্দোলনের ফলশ্রুতিতে 1950 সালে জমিদারি প্রথা রদ করা হয়। আপনারা সবাই জানেন 1950 সালে নাচলে যে বিদ্রোহ হয়, সেখানে ইলামিত্রের উপর কী নিপীড়ন করা হয় সেটা আপনারা জানেন।
সেই বিদ্রোহের কারণেই, কৃষক বিদ্রোহের কারণেই বিনা খেসারতিতে আপনার জমিদারি প্রথা উচ্ছেদ হয়। কিন্তু কমিউনিস্টদের এই যে মানে বারবারন্ত, সেটা কেন হলো কমে গেল? 1954 সালের নির্বাচনে কমিউনিস্টরা 20টা আসনে জয়লাভ করেছিল। তাদের নেতা সর্দার ফজলুল করিম, অধ্যাপক সর্দার ফজলুল করিম, পরে অধ্যাপক হয়েছিলেন, সর্দার ফজলুল করিম পাকিস্তান জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলেন। সেই সময় নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউজ উইকে সর্দার ফজলুল করিমের ছবি দিয়ে বলেছিল একজন কমিউনিস্ট কী করে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচিত হতে পারল। সেটা তার অভিযোগ, কমিউনিস্টদের বিরুদ্ধে অভিযোগ হিসাবে আসছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 66 সালে চীন মস্কো পিকিং দ্বন্দ্বের কারণে যেই বিভাজন, সেই বিভাজনের কারণেই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যাই বলেন, তারা আপনার 6 দফা দাবি, 7ই জুন হরতাল, এইটার মধ্যে দিয়ে মাওলানা ভাসানীকে টপকে জাতীয় নেতা রূপান্তরিত হয়েছেন। এবং 70 সাল সেই নির্বাচনে কমিউনিস্টরা মানে কমিউনিস্টদের যে গণসংগঠন ন্যাপ দ্বিতীয় বৃহত্তম দল হলেও ভোটের দিক থেকে মাত্র 1টা সিট পেয়েছিল। মার্জিনালাইজড হয়ে গেছিল বাঙালি জাতীয়তাবাদের কাছে, কারণ তারা বিভক্ত হয়ে গেছিল। 1972 সালের কথা আমি বলি, আজকে অনেকে খুব খুশি যে শিবির জয়লাভ করতেছে এবং এই জয়লাভের মধ্যে দিয়ে শিবিরকে হলো মানে ক্ষমতায়, মানে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। 72 সালে একমাত্র এক্সেপশন মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম চাকসু জিএস হয়েছিলেন, আর বাকি সকল বিশ্ববিদ্যালয়ে ভিপি জিএস হয়েছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছিলেন শামসুজ্জামান হীরা, ছাত্র ইউনিয়ন নেতা। সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, সব জায়গার সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ছাত্র ইউনিয়ন। কিন্তু তারপরে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি 0 আসন পেয়েছিল। সুতরাং আজকে যারা আনন্দ করছেন যে এইগুলি দিয়ে মনে হচ্ছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছি, ইতিহাস দেখবেন, ইতিহাস সেটা রিপিট করবে না। ইতিহাস সেটা দেখবেন, ইতিহাস কথা বলবে। আমি সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করব যে আমরা কিভাবে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাই। আমরা এতদিন ধরে যেই শ্রেণী সংগ্রামের কথা বলেছি, আমাদের দেশে তো 2 ধরনের বৈষম্য, 3 ধরনের বৈষম্য। নারীদের উপরে 3 ধরনের বৈষম্য হয়। একটা লৈঙ্গিক বৈষম্য, একটা শ্রেণী বৈষম্য, একটা জাতপাতের বৈষম্য। আর পুরুষদের উপরে আপনার হচ্ছে একটা হচ্ছে শ্রেণী বৈষম্য, আরেকটা হচ্ছে যে আপনার কোন জায়গা থেকে আপনি মানে কোথায় আপনার জন্ম হইলো, কোথায় আপনার ইয়ে হলো, সেই বৈষম্য। আপনি বলতে পারেন যে মুসলমানদের মধ্যে বৈষম্য আবার কোথায় পেলেন আপনি? মুসলমানদের মধ্যে আপনি আশরাফ এবং আতরাফ, এটা আপনি শুনেন নাই কখনো? শুনছেন। সৈয়দ বংশী ওরা হলো আশরাফ, আর আমরা যারা হিন্দু থেকে মুসলমান হয়েছি আমরা হচ্ছে আতরাফ। আমি নিজেই তো আমার নিজের 5ম পূর্বপুরুষ হিন্দু, গর্বের সাথে আমি বলি, কারণ এই বাংলাদেশের অধিকাংশ মানুষ এই হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারা হচ্ছে আতরাফ। ইন্ডিয়াতে আপনার দলিত যে হিন্দুরা মুসলমান হয়েছে তারা এখনও কিন্তু দলিত ক্যাটাগরিতে থাকে। সুতরাং মুসলমানদের মধ্যেও ইয়ে আছে। এখন শুধুমাত্র বিশ্বাসের কারণে, তরিকার কারণে আপনার মুসলমানদের মধ্যেও কিন্তু বিভেদ আছে। আজকে আমি সাহসের সাথে এটা বলি, কারণ অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, যারা সালাফিপন্থী, যারা ওয়াহাবিপন্থী, তাদের কাছে কিন্তু সুফিপন্থী যারা আছে, মাজারপন্থী যারা আছে, তারা নিম্ন। এই যে নিরপেক্ষ একটা সরকার চলছে, এই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে, সবচেয়ে বেশি নিপীড়িত কারা? সবচেয়ে বেশি নিপীড়িত হচ্ছে মাজারপন্থীরা। হযরত শাহজালালের সাথে 360 জন আউলিয়া আসছিলেন, তার মধ্যে সবচেয়ে গরম আউলিয়া হচ্ছেন এবং তার ভাগ্নে হচ্ছেন হলো শাহপরাণ, হযরত শাহপরাণ। এই 5ই আগস্টের পরে প্রথম যে মাজার ভাঙার চেষ্টা করা হয়েছিল, সেটা হযরত শাহপরাণের মাজার ভাঙার চেষ্টা করা হয়েছিল। ফলে আমরা কমিউনিস্টরা যেমন করে শ্রেণী লড়াইটা করতে চাই, নতুনভাবে আমরা সেই আমাদের কংগ্রেস অনুষ্ঠিত হলো গত 19, 20, 21, 22 সেপ্টেম্বর। সেখানে আমরা বলেছি যে এই শ্রেণী সংগ্রামের পাশাপাশি আমাদের সামাজিক সংগ্রাম করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে শেষ করছে আর লাগবে না, আমাদের মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই। সেই কারণেই দেখবেন এখন একজন হরিজন কোম্পানির মধ্যে মগ বেঁধে রাখে, হোটেলে ঢুকতে দেয় না, হোটেল খেতে দেয় নাই। এই কিছুদিন আগে গোবিন্দগঞ্জে মিছিল করেছে হরিজনরা যে হোটেলে তাদের খেতে দিতে হবে। সেই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই করতে হবে। সেই কারণে আমরা বলেছি যে আমি জাস্ট খালি পড়ে দিই, তাহলে আর বেশি ব্যাখ্যা দরকার হবে না। আমরা একটা নয়া যুক্ত ফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়ার কথা বলেছি। সেটা কিভাবে?
সাধারণভাবে দেশের লুটেরা বর্জুয়া ধারার মেরুকরণের বাইরে বিকল্প গড়ে তোলার কাজটি সম্পন্ন করা শুধুমাত্র বাম গণতান্ত্রিক শক্তির বর্তমান সাংগঠনিক ক্ষমতা দিয়ে সম্ভব নয়, কিন্তু গণ অভ্যুত্থানে নতুন এক ভিন্নতর সম্ভাবনা জন্ম দিয়েছে। আশু রণকৌশল হিসাবে গ্রহণ করতে হবে বর্তমানে দেশে যে শক্তি ভারসাম্য বিদ্যমান তা বিবেচনায় রেখে সরকার গঠনের লক্ষ্যে যুক্ত ফ্রন্ট গঠন করতে হবে। বাম গণতান্ত্রিক বিকল্পের সম্ভাব্য শক্তি ছাড়াও এই সম্ভাবনাময় নতুন শক্তি সমাবেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রান্তিক জনগোষ্ঠীর দল সংগঠনসমূহ, ছাত্র শ্রমিক সাংস্কৃতিক সামাজিক নাগরিক ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিকে এই যুক্ত ফ্রন্টে সামিল করতে হবে। নেতৃত্বে থাকবে বাম গণতান্ত্রিক শক্তি। আমি জাস্ট খালি এইটার একটা ব্যাখ্যা দিয়ে এক মিনিট আধা মিনিটের মধ্যে দিচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী কারা? প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে তারাই যারা হলো ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, সে পাহাড়ে হোক সমতলে হোক, আপনার চা শ্রমিক, জেলে, কামার, কুমার, তাঁতি, যাদেরকে সমাজে নিম্নবর্গের মানুষ বলা হয়, সেই নিম্নবর্গের মানুষেই আমরা জনগোষ্ঠী বলছি। সেই প্রান্তিক জনগোষ্ঠীর একটা রাজনৈতিক কনভেনশন, রাজনৈতিক শুধু কনভেনশন না, মানে আপনার প্রান্তিক জনগোষ্ঠীর একটা রাজনৈতিক কনভেনশন আগামী 31শে অক্টোবর বিএমএ মিলনায়তন হবে। আপনার সেই প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনে আসবেন এবং তাদের কথা শুনবেন। একবারে গ্রাম থেকে উঠে আসা, মানে বস্তি থেকে উঠে আসা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তাদের রাজনৈতিক দাবি উত্থাপন করবে। সেই রাজনৈতিক দাবি শোনার জন্য আপনারা আসবেন। সবাইকে সেই কথা বলে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা জানিয়ে শেষ করছি।